এবং আরো বড় রকমের কাঁচা খোলা ইন্ডিয়ান দালালি। এবারের দালালিটা হলো, এবারের মানে আগের বারে দালালি করছিল যে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা এটা তো আমরা জানি না, আর এবারের দালালিটা হলো তাদের তারা ঠেকাইতে পারে না আওয়ামী লীগের নিষিদ্ধ হওয়াটা। এবারের দালালিটা হলো জাতীয় পার্টি। কোন জাতীয় পার্টি বুঝতেই পারে, সুজাতা সিং এসে ঠিক করে দিয়ে গেছিল যে বাংলাদেশের রাজনীতিতে শাসন করবে আওয়ামী লীগ, আর একটা বিরোধী দল লাগে, নাহলে তো একটা সংসদ দেখানো যায় না, তো বিরোধী দল হইতে হবে এই যে জাতীয় পার্টি। খোদ এরশাদ এই সুজাতা সিং সঙ্গে মিটিং করে বাইরে বেরিয়ে প্রকাশ্যে বলে দিছিলেন যে তারা আমাকে বিরোধী দল হওয়ার জন্য চাপ দিতেছে। এই হলো সেই জাতীয় পার্টি। এবং তারপর থেকে 3টি ইলেকশনে মন্ত্রী হয়ে বিরোধী দল থেকে মন্ত্রী হয়েছে, তারপর তারা বিরোধী দল দাবি করছে। সমানে এটা খাওয়ান দাওয়ানের পার্টি হয়েছে, একটা 24 ইলেকশন পর্যন্ত এটা খাওয়ান দাওয়ানের পার্টি হিসেবে চলছে। ইলেকশনের আগে একবার করে ইন্ডিয়া গেছে, আসে বলছে ইন্ডিয়ানদের সাথে কথা হয়েছে, কিন্তু কি কথা হয়েছে এটা বলবো না। চিন্তা করেন, বেয়াদবির একটা সীমা থাকা উচিত। এরা নাকি রাজনৈতিক দল, এরা নাকি ইলেকশনে দাঁড়াবে বিরোধী দল হিসাবে, এবং এইভাবেই কাণ্ডগুলো খুব চালাই গেছে গত 15 বছর ধরে। সেই সাথে এইবার হাসিনার সাথে তার যে চামচা গুলা, এই আরেকটা নাখাইন্য পার্টি, এগুলো সব কতদিন যেন খায় নাই। বামপন্থী 14 দল একটা বানাইছিল তারা। এই পুরাটা 15-17 বছর ধরে তারা আমাদেরকে একইভাবে ইন্ডিয়ান দালালি করে। হাসিনার দালাল হলো ইন্ডিয়া, তার দালাল হলো হাসিনার দালাল হলো এই 14 দল বামপন্থীরা, এই মেনন, এই ইনু, এগুলা তারা আমাদেরকে দেখাই গেছে পুরা 17 বছর ধরে। ইনু মিয়া তার দোকান খুলছে বাংলাদেশের বনখম অপহরণের প্রাইভেট বাহিনী, 100 জনের বাহিনীকে ট্রেনিং দিয়ে নেওয়া আসছে ওর কাছ থেকে ইন্ডিয়াতে গিয়া। এই হলো সেই ইনু। এরা এই যে 1400+ হত্যার সময় জুলাই আগস্টে তারা হাসিনার সাথে দেখা করছে, দেখা করে উস্কানি দিতেছে, ওদেরকে একদম গুলি করে বেড়ে ফেলতে। 1400+ হত্যার দায় শুধু হাসিনার একার না, তো এই বামপন্থী এই 14 দলের। তারা সেই সময় হাসিনার সাথে মিটিং করছে, মিটিং শেষে ওবায়দুল কাদের পিছনে তারা সবাই 14 দল বলতেছে যে আমাদের এটা সিদ্ধান্ত হয়েছে মাইরে ধরে শেষ করে দেওয়ার, এগুলা যারা এটা বিরোধিতা করবে সব মাইরে ধরে আমরা শেষ করে দেব। তো এখন আমাদের সালাউদ্দিন সাহেব আমাদেরকে জ্ঞান দিতে আসছে, যারা জাতীয় পার্টির সাথে 14 দলকে নিষিদ্ধ করতে চায় তারা আদালতে অভিযোগ দিতে পারে। কেন? আপনি সালাউদ্দিন কেডায়? আপনি বাংলাদেশের মালিক, হ্যাঁ? এই জন্য আপনি ঠিক করে দিবেন যে অন্য বিরোধী দলরা কি করবে না করবে? তারা আদালতে যাবে না, রাস্তায় যাবে না, ইউনুসকে উঠো খোয়া দিবে আপনাকে সহ। এটিকে আপনি ঠিক করবেন? এত কুতু হয়ে গেছে আপনি। কে সরকারের? কে লাগেন আপনি? এত বড় হুকুম দিতেছেন আপনি কিসের ভিত্তিতে? এখনই ক্ষমতা চলে গেছেন, ইন্ডিয়ানরা কম্পাউন্ড করে দিচ্ছে আপনারা ক্ষমতায় আছেন, না? এই যে আপনি বিরোধী দলকে হুকুম দিতেছেন, যারা বিরোধিতা করতে চায় তারা আদালতে যেতে পারে। তারা কোথায় যেতে পারে এটা কি আপনাকে শুনে করবে? এত নিজেকে কুতুব বাচ্ছেন কেন? বেশি কুতুব বাচ্ছিলেন না? ডাকসুতে কি হচ্ছে বুঝেন নাই? এখন আক্কেল হয় নাই? জাকসুতে কি হচ্ছে? আক্কেল হয় নাই? হবে, সামনে আরো হবে। এরকম একটা কাপড় খুলতে থাকবে আপনাদের, ইন্ডিয়ান দালালি করার কাপড়। আপনি আর আবার খুঁজে পাইবেন না। নিজে বাসায় আজকাল বাসাটা দেখছেন, সাংবাদিক সম্মেলনের বাসা, পুরো বাপে বাপে তো রাজার বাসা মনে হয় জানি। এই বাসায় বসে একটা রীতিমতন রাজার আসনে বৈশা উনি সাংবাদিক সম্মেলন করে। সেইখানে বসে তিনি বলতেছেন অন্যান্য দলের সঙ্গে, দলের বিরুদ্ধে বিএনপি দলীয় অবস্থান ব্যাখ্যা করতেছে। কি সাংঘাতিক! আর ততদিক বড় করে এই রিপোর্টটা ছাপতেছে আমাদের প্রথম আলো। কি মজা না? হ্যাঁ, ছোড়ে ছোড়ে মারছে তো ভাই। ইন্ডিয়ান দালালদের মধ্যে একটা ভাই ভাই আলাপ হয়েছে, ভাই ভাই সম্পর্ক গড়ে উঠছে। তারা ঠিক করবে বাংলাদেশের বিএনপি বাদে বাকি দলগুলা কিভাবে কি করবে, এটা কি তারা ঠিক করবে? এত নিজেদেরকে বিশাল, হ্যাঁ, জাতীয় পার্টি আর বামদের ত্রাতা হয়ে উঠতে চাচ্ছে বিএনপি। পারছিল ঠেকাতে?
আওয়ামী লীগের বেলায় মানুষ উপরে বলা দেন কোথা আছে নাকি উপরে বলা দেন, এগুলো তার মনে রাখা উচিত। বিএনপিকে একটা কথা জিজ্ঞেস করতে চাই, বিএনপি এই যে 21-22-23 2021-22-23 যে আন্দোলন করছিল, কেন আন্দোলন করছিল, কেন আদালতে যায় নাই কেন? এই যে এখন বাকি সবাইকে যে আদালত দেখাইতেছে, সালাউদ্দিন সাহেব আপনি আদালত দেখান নাই কেন? আপনাকে যে অপহরণ করে উঠাই নিয়ে গেছিল, আন্তরাষ্ট্রীয় অপহরণ, তো আদালতে যান নাই কেন? ওইখানে 9 বছর পরে থেকে আরো বেশি করে ইন্ডিয়ান দালালি নিয়েছিলেন কেন? আদালতে গেলে হইতো না? আপনার বউ তো ছিল বাংলাদেশে, আদালতে যাইতো, আদালত মারান, হ্যাঁ আদালতে গিয়ে সলভ করেন নাই কেন? সবই তো আদালতে সলভ করা যায়, জান তাই না? এ তো আপনি তো দায়ী দাবি করতেছেন। জাতীয় পার্টির এই লুচ্চামি, বামপন্থীদের এই লুচ্চামি যাতে আদালতে গিয়ে সলভ করা যায়, তাই না? তো তাহলে আপনারটা সলভ করা যেত, আপনি জান নাই কেন কোর্টে? বেশি বুঝছেন? হ্যাঁ, অপরকে পরামর্শ দেওয়ার আগে পরামর্শ নিজের উপরে খাটান, তারপর আবার কি করতেছেন? আপনি ভয় দেখাইতেছেন আমাদেরকে। আন্তর্জাতিক ও আঞ্চলিক হস্তক্ষেপের ঝুঁকির বিষয়ে সতর্ক করেন উনি সালাউদ্দিন। কেন? ইন্ডিয়ানরা বলছে হস্তক্ষেপ করবে, হ্যাঁ করে দেখান না। আপনি দালাল দেখে নিয়ে আসেন, দালালরা তো উচ্ছেদ হবে, আপনারা উচ্ছেদ দিয়ে দেবেন, ভালো হবে না? মাথাও নাই, মাথা মাথাও থাকবে না। মানুষকে জ্ঞান দিতে আইসেন না, এই জ্ঞান আগে নিজের বিরুদ্ধে প্রয়োগ করে। গণতান্ত্রিক ভাবে নির্বাচিত রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা না হলে দেশের সাংবিধানিক শূন্যতা তৈরি হবে। এগুলো কি করে হবে বাংলাদেশে, সেটাকে আপনি ঠিক করে দিবেন? হ্যাঁ, নিজেকে এত ক্ষমতাবান ভাবতে শুরু করে দিয়েছিল। সাংবিধানিক শূন্যতা, কোন সাংবিধানিক? আপনি তো একই কথা বলছেন, একবার বলছিলেন না জুলাই আগস্টে কিচ্ছু হয় না, সব আবেগ, একটু আবেগ মাত্র। তা আপনার তো কিছু হয় নাই। আপনি যে পড়েছিলেন আসলে 9 বছর ইন্ডিয়াতে, দেশে আসছেন কেমনে? আসতে পারতেন জুলাই আগস্টে কিছু না হইলে? আপনি ফিরতেই পারতেন না। দালালি তো করছেন ওখানে, ওখানে আয়েসে বসে শিলংয়ের বাসা ভাড়া করেছিলেন। কে দিচ্ছে বাসার খরচ, থাকার খরচ? এসালম ইন্ডিয়া। হ্যাঁ, এই চারিদিকে এত দালালি করে আপনি কয়দিন বাঁচবেন? হ্যাঁ, পাবলিককে দেখায় দেখায় নামাজ পড়েন আজকাল, পাঁচ ওয়াক্ত। হ্যাঁ, আপনি কি মনে করেন এগুলা করলে সবাই ভুলে যাবে সবকিছু? আপনি কে? এগুলা করা তো আসলে আল্লাহকে বিরুদ্ধে ভালো, জেনে শুনে যে একটা পাবলিকের বিরুদ্ধে কাজ করছে। আপনি কি মনে করেন এর কোনো ইম্প্যাক্ট নেই? আপনি নামাজ পড়লে আপনার সব অপরাধ, সব পাপ ধুয়ে যাবে। বেচারা। আচ্ছা, আপনাকে আর একটা প্রশ্ন করি। জিয়া রহমান ক্ষমতা দখল করছিল 1975 নভেম্বরে, 8 নভেম্বর। ইলেকশন ছিল কবে? 79 সালে। প্রায় 4-5 বছর, 5 বছরের কম, 4 বছরের বেশি। তো তখন সাংবিধানিক শূন্যতার সৃষ্টি হয় না? কি মনে করেন আপনি? ইলেকশন এখনই ইলেকশন। আপনাদের এই ইন্ডিয়ান বুলি বাংলাদেশে ছাড়বেন? হ্যাঁ, রাজনীতি শিক্ষা গেছেন, কনস্টিটিউশন বুঝে গেছেন, বিরাট বিশেষজ্ঞ হয়ে গেছেন, সাংবিধানিক শূন্যতা শিখছেন। জিয়া রহমান মরা জিয়া রহমানে জিজ্ঞেস করে আসেন, সাংবিধানিক শূন্যতা তখন সৃষ্টি হয় নাই? কি বলেন? এই জন্য বলছি, কাউকে কিছু বলার আগে নিজের দিকে তাকায় দেখবেন আপনি কি করছেন। অলরেডি বিএনপি মানান, আপনারা কারা এবার বুঝছেন? আগে ওইটা উত্তর দেন। জিয়া রহমানের আমলে সাংবিধানিক শূন্যতা তৈরি হয়েছিল না হয় নাই? হইলে সেটা কি করে বেটেছিলেন? আদৌ হয়েছিল কিনা? এগুলো উত্তর দিয়ে তারপরে অন্য কাউকে পরামর্শ দিতে যাবেন। জাতি ঐক্য বিনষ্ট হবে। ঐক্য বিনষ্ট হলে সেটার সূত্র ধরে ফ্যাসিবাদ আসবে। আচ্ছা, আপনারাই তো ফ্যাসিবাদের দালাল, আপনারাই তো আওয়ামী লীগের দালাল। আওয়ামী লীগের বেলায় বলেছেন আওয়ামী লীগ নিষিদ্ধ করা যাবে না, একইভাবে এখন বলতেছেন আর এক ফ্যাসিবাদের দালাল জাতীয় পার্টি, এই 14 দল, এটা তো ফ্যাসিবাদের আর এক সঙ্গী। তাদেরকে রক্ষা করার জন্য আপনাদের তো পেট পড়ে যায় কেন? কে লাগে ওরা আপনাদের? ইন্ডিয়ানরা বলে দিচ্ছে তাই? এই যত দালালি করবেন তত আপনার কাপড় খুলে যাবে, কিছুতেই শরীর ডাকতে পারবেন না, আপনি একদম শেষ হয়ে যাবেন। তাদের হাত ধরে ফ্যাসিবাদটা আসলে এবার দেখেন, ফ্যাসিবাদ ইন্ডিয়ানরা আপনাদেরকে ক্ষমতায় বসাবে না, বসাবে হাসে নাকি, এটা মনে রেখে।
তাদের হাত ধরে আঞ্চলিক লাগছে শক্তি মানে কি ইন্ডিয়া জড়িত হয়ে আমাদেরকে বিপদে ফেলবে? আপনি ইন্ডিয়ান দালালি দিয়ে আমাদেরকে ভয় দেখান, আদালত দেখান, উপরে পড়ে যাবেন, একদম উপরে ভালাই দিবে আপনাকে বাংলাদেশের মানুষ, আপনাদের দল সহ চিরদিনের জন্য এটা খামোশ করে দিবে। এই কথা বুঝে মুখ খুলবেন। থ্যাংক ইউ। লুৎফুজ্জামান বাবর, বিএনপি সর্বশেষ গভর্নমেন্ট 2001 থেকে 2006 সাল পর্যন্ত যে সরকার ছিল সেই সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন বাবর। সম্ভবত ময়মনসিংহের মানে বৃহত্তর ময়মনসিংহের লুৎফুজ্জামান বাবর নেত্রকোনা সম্ভবত। বাবর কালকে একটা হঠাৎ করে আবিষ্কৃত মানে হঠাৎ করে চমক দেখানোর মতন করে মিডিয়ার সামনে এসে হাজির হয়ে গেছেন, হাজির হয়ে পড়লেন। কেন? কারণ তিনি নাকি দেখা করতে আসছেন, একদিন পরে হঠাৎ করে সচিবালয়ে গেছেন। সচিবালয় কোথায়? আগে বলেছি বাবর ছিল স্বরাষ্ট্রমন্ত্রী, না একটু ভুল হলো, এক্সাক্ট শব্দটা হবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। প্রতিমন্ত্রী কথাটা মানে হলো যে সব মন্ত্রণালয়ই কিন্তু প্রধানমন্ত্রীর অধীনে, যেগুলো ফুল মিনিস্টার সেগুলো ফুল দায়িত্ব দেওয়া হয়েছে ওই মন্ত্রণালয়ে, আর যেগুলোর মধ্যে লেখা আছে প্রতিমন্ত্রী মানে হলো পুরা দায়িত্ব দেয় নাই, হাফ দিছে। পুরা দায়িত্ব তখনও প্রধানমন্ত্রী হাতেই আছে। তো বাবর ছিল প্রতিমন্ত্রী। প্রতিমন্ত্রী মানে হলো যতই ফ্রন্টাল ডেস্কে সেই বসুক না কেন, তাকেই মন্ত্রী মনে হোক না কেন, করেও তাই হয়তো, কিন্তু যে কোনো সময় ডাইরেক্ট খালেদা জিয়া তার মন্ত্রণালয়ে ইন্টারভেইন করতে পারে, হস্তক্ষেপ করতে পারে। প্লাস বহু ফাইল আছে যেগুলো প্রাইম মিনিস্টারের সই লাগবে, অর্থাৎ লুৎফুজ্জামান বাবরের সই হওয়ার পরেও খালেদা জিয়ার সই না হলে ওটা ওই মন্ত্রণালয়ের সিদ্ধান্ত হিসেবে মনে করা হবে না। এনিওয়ে আর বেশি বলার দরকার নেই। সো লুৎফুজ্জামান বাবর ছিল প্রতিমন্ত্রী অ্যাকচুয়ালি। এনিওয়ে তিনি গেছেন কালকে স্বরাষ্ট্রমন্ত্রী, এখনকার স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর সাহেবের সাথে দেখা করতে। সাংঘাতিক ব্যাপার। একে তো উনি ঢাকায় ঠিক মতন আসেন না, থাকেন না, কি আমরা বুঝি না আসলে। এবার জেলখানা থেকে বেরোনোর পর থেকে তার এত বিরাট বিরাট সব মামলা, সেখান থেকে বের হওয়ার পর থেকে সে অনেকটা সংগোপনে কাটাচ্ছে প্রায়। তারেক জিয়াও যে তাকে খুব স্মরণ করেছে, সামনে আনতেছে, ফোকাস করেছে, তার মুখ দিয়ে দুইটা কথা বলাইতেছে, আব্বাসের মতন না, এরকম না। তো উনি হঠাৎ কালকে চলে গেলেন একেবারে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করতে, স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র মূল উপদেষ্টা জাহাঙ্গীর সাহেবের সাথে। কারণটা কি? কারণটা বড় অদ্ভুত। এরপরে উনি মিডিয়ার সামনে এসে বলতেছেন, মিডিয়ার সামনে এসে যা বললেন তাতে তো মানুষজন একই কথা শুনি আজ মন্থরার মুখে। হিন্দু মিথোলজির একটা মন্থরা বলে একটা ক্যারেক্টার আছে, ঝগড়ুটে ঝগড়া লাগাই দেওয়া ক্যারেক্টার। সো আজকে সে মানে গতকালকে উনি বলে বসলেন একটা অদ্ভুত কথা। কথাটা কি? ইন্ডিয়ানরা বাংলাদেশে ষড়যন্ত্র করতেছে। কি সাংঘাতিক কথা! অস্ত্র পাঠাচ্ছে, টাকা পয়সা দিচ্ছে কে? সালম। কি কথা শুনি মন্ত্রণার মুখে। আমরা তারেক জিয়া বলতেছে এ সালম বাংলাদেশে টাকা পাঠাচ্ছে, তো সবাই জানে সে বাংলাদেশে অস্ত্র পাঠাচ্ছে গেঞ্জে মাদানের জন্য। তারেক জিয়ার একটা খুব ইম্পর্টেন্ট কথা, ইলেকশন বন্ডল করার জন্য। কি সাংঘাতিক অভিযোগ! কালকের হট টপিক এটা। বিনা মেঘে বজ্রপাত বোধহয় এত বিস্ময় তৈরি করে না। সেই ধরনের ঘটনা হলো গতকালকের ঘটনা। বাবর সব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বোমা ভাড়া দিচ্ছে না, এস আলমের নাম নিতেছে। সবচেয়ে মজার তামসাটা হলো এখানে এস আলম, এই যে এস আলম বিখ্যাত কুখ্যাত, কি বলবো, না খ্যাত, সবচেয়ে করাপ্টেড লোকটা ছিল একটা খাতুনগঞ্জের বা চিটাঙের পাইকারি বাজারের একটা আমদানিকারক। সে হয়ে গেছে এখন বিলিয়নিয়ার। দেশে নাই তো নাই, সিঙ্গাপুরে গেতে বসে গেছে, সামিটের পথ ধরে, সামিট বুথ তাদের পথ ধরে সে একটা বিলিয়নিয়ার এখন। ওখান থেকে উড়ে গিয়ে দুবাই হয়ে মক্কা হয়ে হাসিনা লাগে দেখা করতে যায়। বুঝছেন এস আলম কত বড় একটা ক্ষমতার। তো তার সঙ্গে কি সম্পর্ক তারেক জিয়া? কোন সম্পর্কে যদি বাইরে এত প্রমাণ করা না যায়, এটা দুর্বল লাগে,
না না, ইনফরমেশন কি আপনার কাছে, আপনি যে নামটা অভিযোগ দিলেন, যেই অভিযোগের জন্য কোনো প্রমাণ লাগবে না। সেটা হলো এস আলমের সাথে সালাউদ্দিন সাহেবের, এই যে বিএনপি নতুন সংবিধান বিশেষজ্ঞ সালাউদ্দিন সাহেব, তার যে সম্পর্ক, এটা যেন প্রমাণ লাগবে না। সালাউদ্দিন সাহেব হলো একেবারে এস আলমের বরপুত্র, যেখানে এস আলম ওটাই সালাউদ্দিন সাহেব। কিছু রেফারেন্স দিয়ে দিই, সবার বুঝতে সুবিধা হবে। সালাউদ্দিন সাহেব অ্যারেস্ট হয়েছিলেন কোন বাসা থেকে? যে বাসা থেকে অ্যারেস্ট হয়েছিলেন কখন আমি সাল ভুলে গেছি, 9 বছর উনি ইন্ডিয়া ছিলেন, তার মানে 25 থেকে 9 বছর ফিরে যান, তার মানে 16 সালের কাহিনী। এটা 2016 সালের আশপাশের কাহিনী হলো যে উনি তখন রিজভী সাহেব অ্যারেস্ট হয়েছেন। ফলে পার্টির অফিস সামান্য, পার্টি অফিস মানে অন্তত বিবৃতিগুলো ঠিক মতন দেওয়া, এটা তো একটা বড় কাজ। প্লাস হাসিনা ওই আমলে আপনি গোপন থাকতে হচ্ছে, আপনি প্রকাশ্যে অফিস খুলতে পারছেন না, কোন এক জায়গায় বসে গোপনে আপনি পার্টির এই বিবৃতিগুলো দিয়ে যাচ্ছে। সেই কাজটা করতে বসছিল এখন এই সালাউদ্দিন সাহেব। সালাউদ্দিন সাহেবের এই বিবৃতির জ্বালায় অতিষ্ঠ হয়ে হাসিনা তারেক গ্রেপ্তারের সিদ্ধান্ত নেয়। তার যত বাহিনী আছে সব লাগাই দেয় তার পিছনে, র্যাব থেকে শুরু করে ওই জিয়া হাসানের গ্রুপ টুপ সব গিয়ে তাকে যেখান থেকে উদ্ধার করে নিয়ে যায়। সেটা ছিল এস আলমের আরেকটা ব্যাংক হলো ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। এরই এক ধরনের চেয়ারম্যান সাহেবের বসার জায়গা বলে, প্লাস আমাদের গেস্ট রুম বলে, সম্ভবত উত্তরায় তার একটা বিল্ডিং আছে। এই বিল্ডিং এ উনি আরামে ছিলেন, সালাউদ্দিন সাহেব লুকাইছে। তাহলে কি দাঁড়ানো, তাকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে কে? সালাউদ্দিন সাহেবের কনস্টিটুয়েন্সি হলো পেকুয়া, কক্সবাজারের। আমাদের এস আলমের কারখানা হলো বাঁশখালী। বাকিটা আপনার লজ করে নিয়ে সম্পর্কটা কিভাবে হয়েছে। তাহলে যে বাসা থেকে অ্যারেস্ট হচ্ছে ওটা হলো এস আলমের বাসা, এস আলম সূত্রের বাসা। এই বাসা থেকে অ্যারেস্ট হয়ে 9 বছর ইন্ডিয়া ছিলেন, মানে অ্যারেস্ট হয়ে কিছুদিন রাখা, এরপরে ইন্ডিয়া পাচার করে দেওয়া, মোদির সিগনেচার দিয়ে মোদির দায়িত্বে একটা আন্তরাষ্ট্রীয় অপহরণের পাল্লায় পড়ে দেওয়া, এই এস আলম। এই এস আলম আর অপহৃত হওয়ার লোকটার নাম হচ্ছে সালাউদ্দিন সাহেব। দেশে ফিরে আসছেন এত বছর পর, 9 বছর, প্রায় 9 বছর উনি পুরো রয়্যাল লোক হয়ে গেছেন, একটা এজেন্ট জানি। ভারতের স্বার্থের সাথে বেস্ট এক্সিকিউটিভ হচ্ছেন সালাউদ্দিন শাহ। অনুমান করি যে এই শর্তে তাকে ফেরত পাঠিয়েছেন, আদারওয়াইজ তার শ্রীলঙ্কায় থাকার সময় যে রাজকীয় বসবাস, আরামে সোফায় বসে আছেন, 3-4 রুমের বাসা, কিন্তু তো এমনি আসেনি ভাই। এনিওয়ে, উনি যখন ফেরত আসছেন, ফেরত এসে পেকুয়া যে মিটিং করছে, ওটা হলো এস আলমের গাড়ি। প্রথমে বিরাট করে ছবি দিয়ে দিছিল, গাড়ি রেজিস্ট্রেশন এস আলমের নামে, এস আলমের কোম্পানির নামে। অর্থাৎ এই পেকুয়াবাসী সালাউদ্দিন যে পরিপূর্ণভাবে এস আলমের একটা বাইরে দেখানো মানুষ, এটা প্রমাণ করতে হবে না। তাহলে এখন প্রশ্ন হলো, তারেক সাহেব কি এটা ব্যাখ্যা করবেন, নাকি এস আলমের সাথে সম্পর্ক প্রমাণের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যেতে হলো কেন? ওনার বগলে বসে আছেন সালাউদ্দিন সাহেব, ওটা হলো হয় না? এইটি তো একদম সাক্ষাৎ এস আলম একটা। উনি এস আলম খুঁজতে গেছেন, বাংলাদেশে অস্ত্র পাঠাইতেছে, এই এস আলম খুঁজতে গেছেন কোথায়? স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। বাংলাদেশকে সাবধান করতে আসতেছেন বাবর সাহেব। মজা না? হেব্বি তামসা কিন্তু এটা একটা। হ্যাঁ, আমি এটা বলে খাটো করতেছি না যে এস আলম সাহেব পুরো এগিয়ে হাসিনাকে টাকা দিয়ে আসে 4,500 কোটি, 4,500 কোটি টাকা ইন্ডিয়াতে গিয়ে তার এই বিশেষ যে দেরা, খুব পশ এলাকা দিল্লি, সেখানে তাকে দেখা করতে অ্যালাউ করেছে কে? ইন্ডিয়া। তাহলে আমাদেরকে বুঝতে খুব বাকি আছে, এস আলম, ইন্ডিয়া আর সালাউদ্দিন সাহেবের ট্রয়ের এই জোটটা। এখন এই এস আলম যদি বাংলাদেশে অস্ত্র পাঠায় থাকেন, তাহলে কে কাকে অস্ত্র পাঠাইল? এটা বড় অদ্ভুত জিনিস। যে 23 তারিখ যে অভিযোগ দিলেন, এটা কি আসলে? এর সম্ভাব্য কারণটা বলে এটা শেষ করবো, আর লম্বা করবো না। সম্ভাব্য কারণটা হলো এই যে তারেক জিয়ার পিছলানি দেখা, কি পিছলানি?
এই যে এখন ফেব্রুয়ারি ইলেকশনে যাবেন কি যাবেন না, নাকি মুখ ঘুরাই নেবেন অন্যদিকে যাবেন কিনা, নাকি একটা ব্যাকফুট করবেন, আসা যাওয়া মধ্যে রাখবেন, আচ্ছা যাচ্ছি জামানি একটু। এই দুই ইলেকশন, ইউনিভার্সিটি ইলেকশন যে ট্রেন্ড শুরু হয়েছে বাংলাদেশের রাজনীতিতে, এটা থেকে ভয় পাওয়া দিচ্ছে। এই মুহূর্তে ইলেকশনে যাওয়াটা আদৌ তার ঠিক হবে কিনা, নাকি পুরো ভোটটা তার উল্টা দিকে চলে যাবে, পাবলিক তার উল্টা জায়গায় চলে গেছে, পতাকা তুলে দিচ্ছে। এই পরিস্থিতিতে র তত অ্যাগ্রেসিভ হয়ে গেছে। আমি আপনাদেরকে আগে বলেছি অগ্নিহোত্রী অ্যান্ড গণ, অগ্নিহোত্রীর যে কাউন্টার পার্ট আছে বাংলাদেশে, আমি নাম উল্লেখ করতেছি না, তাদের মধ্যেকার যে কথোপকথন, তাদের মধ্যেকার যে মেল চালাচালি, মেসেজ চালাচালি, মেল না মেসেজ চালাচালি, সেই মেসেজ, কিছু মেসেজ আমার পড়ার সৌভাগ্য হয়েছিল। সেই মেসেজ মোতাবেক ইন্ডিয়া সেখানে ব্যাখ্যা করতেছে তাদের ফার্স্ট চয়েস হলো হাসিনা, বাংলাদেশের শাসন করবে, তারা ফিরে আসছে না কেন, কিন্তু তারা ইমিডিয়েট এটাকে তারেককে সামনে রেখে আগাইতে চায়। এটা পরিস্থিতি ভালো হয়ে নিলে এরপরে তারা হাসিনাকে আনবে, তারেককে রাখবে না, তারেকের প্রতি তাদের আস্থানে। সেটা ওই ওই মেসেজ চালাচালের মধ্যে পরিষ্কার করে লেখা আছে, কেন তারও কারণ লেখা আছে। আমি ধরে নিচ্ছি এগুলো কম বেশি তারেক জিয়া জানে, কিন্তু অদ্ভুত তার স্বভাব আচরণ, যে এরপরেও সে ওই ইন্ডিয়ার কোলেই মাথা ঘুষতেছে, ওই ইন্ডিয়ার কোলেই জায়গা খুঁজতেছে। যে ইন্ডিয়া 2 in 1, তার ফার্স্ট চয়েস বলতেছে, তার ফার্স্ট চয়েস হলো হাসিনা, তারেককে সে যে ঢাল হিসেবে ইউজ করছে প্রাইমারি বাধাগুলোকে কাটানোর জন্য। তাহলে সেই তারেক যে এবার অভিযোগ করতেছে ইন্ডিয়া অস্ত্র পাঠাচ্ছে বললা এসালামের টেকায়, ইন্টারেস্টিং না? তার মানে তারেক জিয়ার এই পিস্টান দিকটা ইন্ডিয়ানরা আরো বেশি করে হাসিনাকে সামনে আনার চেষ্টা করতেছে। ঠিক আছে, দরকার হলে বাংলাদেশে এটা দাঙ্গা বাধাই দেবো, হাসিনার লোকজন থেকে অস্ত্র দিয়ে মাঠে নামাই দেবো, সম্ভব না। সেই জন্য কি তারেক জিয়া বলতেছে না আমি হইলাম অরিজিনাল এসালাম, আমি হইলাম অরিজিনাল ইন্ডিয়ান লোক, তোমরা হাসিনা কাহিনী না, এটি কি বলতে হচ্ছে? আল্লাহ ভালো জানেন কি হচ্ছে আসলে। বাট এটা বেশ তামসা, এসালাম কিনে হচ্ছে, এসালাম টাকা দিতে যাচ্ছে ইন্ডিয়ার কাছে, আর তারেক যে এসালামের বিরুদ্ধে অভিযোগ করতে যাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। আল্লাহ তুমি ভালো জানো।